আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে গেলেই আমরা প্রায় একটি পরিচিত বাক্য শুনি, দুদেশের সম্পর্ক নাকি ঐতিহাসিক, রক্তের বন্ধনে আবদ্ধ, ভৌগোলিকভাবে অবিচ্ছেদ্য। কথাগুলো মিথ্যে নয়, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে ইতিহাসের স্মৃতি দিয়ে বর্তমানের সব ভুল ঢেকে রাখা যায় না। আর ভূগোলের অনিবার্যতা কোনো বড় দেশকে ছোট প্রতিবেশীর রাজনৈতিক মর্যাদা উপেক্ষা করবার অধিকার দেয় না। আজ ভারত ও বাংলাদেশ সম্পর্ক যে অস্বস্তিকর জায়গায় এসে দাঁড়িয়েছে তার কেন্দ্রে শেখ হাসিনা আছেন বটে, কিন্তু সংকটটি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান, প্রত্যার্পণ কিংবা রাজনৈতিক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর গভীরে আছে দিল্লির বহু বছরের একটি মৌলিক কৌশলগত ভুল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশের জনগণ, প্রতিষ্ঠান ও বহুমাত্রিক রাজনৈতিক সমাজের সঙ্গে সম্পর্ক হিসেবে না দেখে প্রায় এককভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক হিসেবে দেখা। এই ভুলের মূল্য এখন দুদেশকেই দিতে হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি আজ শুধু একজন নির্বাসিত রাজনৈতিক নেতা নন, তিনি দুদেশের সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিরাট রাজনৈতিক প্রতীক। বাংলাদেশের বহু মানুষের কাছে তিনি দমনমূলক শাসন, ভোটহীনতা, গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতি, দলীয়করণ এবং 2024 সালের রক্তাক্ত অভ্যুত্থানের স্মারক। অন্যদিকে ভারতের নীতি নির্ধারণী মহলের একটি অংশের কাছে তিনি দীর্ঘদিনের পরীক্ষিত অংশীদার, যিনি নিরাপত্তা সহযোগিতা দিয়েছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, ট্রানজিট ও সংযোগের দরজা খুলেছেন এবং দিল্লির আঞ্চলিক উদ্বেগকে গুরুত্ব দিয়েছেন। এই দুই বিপরীত স্মৃতির সংঘর্ষেই আজকের কূটনৈতিক জটিলতা। ভারত চাইলে শেখ হাসিনাকে ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক আশ্রয় দিতে পারে, এটি ভারতের সার্বভৌম সিদ্ধান্ত। কিন্তু আশ্রয় দেয়া এবং ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপের সুযোগ দেয়া এক বিষয় নয়। যখন দিল্লিতে বসে বাংলাদেশের বর্তমান সরকার, রাজনৈতিক বন্দোবস্ত বা ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেয়া হয়, তখন বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ভারত কি একজন ব্যক্তিকে রক্ষা করছে নাকি তাকে একটি রাজনৈতিক প্রকল্প হিসেবে ধরে রাখছে? ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্যের দায় না নিলেও রাষ্ট্রের ভূখণ্ডে সংগঠিত রাজনৈতিক কার্যক্রমের কূটনৈতিক অভিঘাত এড়িয়ে যেতে পারে না। কূটনীতিতে শুধু উদ্দেশ্য নয়, ধারণা ও বাস্তবতা তৈরি করে। বাংলাদেশের মানুষ যদি মনে করে দিল্লি এখনো ক্ষমতাচ্যুত একটি ব্যবস্থাকে ফিরিয়ে আনার সম্ভাবনায় বিনিয়োগ করে আছে, তবে ভারতের প্রতিটি বন্ধুত্বের বার্তা সন্দেহের চোখে দেখা হবে। এখানে বাংলাদেশের অবস্থানও আবেগের বদলে আইন, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় আত্মমর্যাদার উপর দাঁড়ানো দরকার। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিচার হতে হবে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক মানসম্মত প্রক্রিয়ায়। বিচার যেন প্রতিশোধের অনুবাদ না হয়, আবার অতীতের অপরাধও যেন রাজনৈতিক সমঝোতার নামে মুছে না যায়। প্রত্যর্পণের দাবি বাংলাদেশের বৈধ অধিকার, কিন্তু সেই দাবি শক্তিশালী হবে তখনই যখন বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাবমুক্ত বলে দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহলের কাছে প্রতীয়মান হবে। ন্যায় বিচারের সবচেয়ে বড় শক্তি রায় নয়, প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। আমরা যদি শেখ হাসিনার আমলের নির্বাচিত বিচার, রাজনৈতিক মামলা ও রাষ্ট্রীয় প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরোতে চাই, তাহলে তার বিচারের ক্ষেত্রেও সেই একই পদ্ধতির পুনরাবৃত্তি চলতে পারে না। ভারতের জন্য পেশাটা আরো বড়। দিল্লিকে ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে একটি টেকসই সম্পর্ক চায় নাকি তাদের পরিচিত ও সুবিধাজনক রাজনৈতিক শক্তির পুনর্বাসনের অপেক্ষায় সম্পর্ককে জিম্মি করে রাখবে। প্রতিবেশী দেশের জনগণের রাজনৈতিক পছন্দ ভারতের পছন্দের সঙ্গে না মিললেও সেটিকে মেনে নেওয়াই পরিণত রাষ্ট্রনীতির লক্ষণ। গণতন্ত্রের ভাষা তখনই বিশ্বাসযোগ্য হয় যখন ফল নিজের অনুকূলে না গেলেও জনগণের সিদ্ধান্তকে সম্মান করা হয়। বাংলাদেশে যে সরকারই থাকুক, ভারতকে সেই বৈধ সরকারের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিরোধী দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, তরুণ প্রজন্ম, ব্যবসায়ী সমাজ এবং সাংস্কৃতিক পরিসরের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে হবে। একটি দলকে পুরো দেশ মনে করার ভুল আবার করলে ভবিষ্যতেও একই ধরনের ধাক্কা আসবে। একথা বলবার অর্থ ভারত বিরোধিতা নয়, বরং সুস্থ ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এমন এক ধরনের
অন্ধ ভারতপন্থা যা বাংলাদেশের ন্যায্য স্বার্থের কথা বলতে ভয় পায়, এবং এমন এক ধরনের অন্ধ ভারত বিরোধিতা যা ভূগোল, অর্থনীতি ও নিরাপত্তার বাস্তবতা অস্বীকার করে। আমাদের দরকার সমমর্যাদার বাস্তববাদ। বাংলাদেশ ভারতের প্রতিবেশী, কিন্তু অনুগত রাষ্ট্র নয়। ভারত আকারে, অর্থনীতিতে ও সামরিক সক্ষমতায় বড়, কিন্তু বড় হওয়ার অর্থ এই নয় যে প্রতিবেশীর রাজনৈতিক আত্মমর্যাদা ছোট হয়ে যাবে। আবার বাংলাদেশও শুধু আবেগ দিয়ে নিজের ভৌগোলিক বাস্তবতা পাল্টাতে পারবে না। দুই দেশের পরস্পরের প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনের ভাষা হতে হবে পারস্পরিকতা, স্বচ্ছতা ও সম্মানের। দুদেশের সম্পর্কের অসম্পূর্ণ তালিকাটি দীর্ঘ। সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যু আজও গভীর ক্ষোভের উৎস। সীমান্ত ব্যবস্থাপনা উন্নত হয়েছে বলা হলেও প্রাণহানি যখন ঘটে তখন বন্ধুত্বের সরকারি ভাষা সাধারণ মানুষের কাছে নিষ্ঠুর শোনায়। তিস্তার পানি বন্টন বছরের পর বছর ঝুলে আছে। গঙ্গার পানি চুক্তির নবায়ন সামনে রেখে নদীকে কেবল কূটনৈতিক দর কষাকষির বিষয় হিসেবে নয়, অববাহিকা ভিত্তিক মানবিক ও পরিবেশগত নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখতে হবে। অভিন্ন নদীগুলো কোনো দেশের একক সম্পত্তি নয়, এগুলো কোটি মানুষের জীবন, কৃষি, খাদ্য, জীববৈচিত্র্য ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত। পানি আটকে রেখে বন্ধুত্বের বক্তৃতা দিলে সেই বক্তৃতা নদীর শুকনো বুকে পৌঁছয় না। বাণিজ্যের ক্ষেত্রেও ভারসাম্যের প্রশ্ন আছে। ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাজার ও সরবরাহকারী। বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, বঙ্গোপসাগরের প্রবেশ, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক মূল্য শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অশুল্ক বাধা, আকস্মিক বিধিনিষেধ, অবকাঠামোগত দুর্বলতা এবং বড় বাণিজ্য ঘাটতি বাংলাদেশে অসমতার অনুভূতি তৈরি করে। সংযোগ বা কানেক্টিভিটি তখনই রাজনৈতিকভাবে টেকসই হবে যখন বাংলাদেশের মানুষ তার দৃশ্যমান অর্থনৈতিক সুফল পাবে। শুধু ভারতীয় পণ্য বা যানবাহনের চলাচল সহজ হলে, অথচ বাংলাদেশের রপ্তানি নেপাল, ভুটানের সঙ্গে প্রবেশাধিকার, বিদ্যুৎ, বাণিজ্য কিংবা আঞ্চলিক বাজারে সমান সুযোগ বাধাগ্রস্ত হলে সংযোগ সহযোগিতার বদলে একমুখী সুবিধা হিসেবে বিবেচিত হবে। এখন এই দ্বিপক্ষীয় সংকটকে আরো বড় এশীয় পরিবর্তনের মধ্যে রাখতে হবে। বিশ্ব আর আগের মতো এক মেরু নয়, আবার পুরনো স্নায়ুযুদ্ধের মতো সরল দুই মেরুতেও বিভক্ত নয়। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, রাশিয়া, ইউরোপীয় শক্তি এবং মধ্যম সক্ষমতার দেশগুলো একই সঙ্গে সহযোগিতা ও প্রতিযোগিতায় জড়িত। ইন্দো প্যাসিফিকে প্রভাব বলয় এখন শুধু সেনাঘাঁটি বা ভূখণ্ড দখলের মাধ্যমে তৈরি হয় না। বন্দর, ঋণ, ডিজিটাল অবকাঠামো, সেমিকন্ডাক্টর, ক্লাউড সেবা, তথ্য প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা, নজরদারি প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা এবং রাজনৈতিক প্রভাব সবকিছু মিলিয়ে নতুন ধরনের ক্ষমতার বলয় গড়ে উঠছে। এই বলয় অনেক সময় উন্মুক্ত। একটি দেশ চীনের সঙ্গে বাণিজ্য করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা করে, ভারতের সঙ্গে সংযোগ বাড়ায় এবং জাপানের বিনিয়োগ নেয়। কিন্তু উন্মুক্ত বলয় একসময় নির্ভরতার ফাঁদে পরিণত হতে পারে যদি কোনো রাষ্ট্র তার বিকল্প হারিয়ে ফেলে। বাংলাদেশের সামনে তাই সিদ্ধান্তটি ভারত না চীন এত সরল নয়। এমন বাইনারি চিন্তা বাংলাদেশের স্বার্থের বিরোধী। আমাদের লক্ষ্য হওয়া উচিত সর্বাধিক অংশীদারিত্ব, সর্বনিম্ন নির্ভরতা এবং পরিষ্কার জাতীয় অগ্রাধিকার। ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ ভূগোল, চীন বড় উন্নয়ন ও বাণিজ্য অংশীদার, যুক্তরাষ্ট্র রপ্তানি, প্রযুক্তি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, ইউরোপ আমাদের বাজার ও মানদণ্ডের বড় উৎস, জাপান নির্ভরযোগ্য অবকাঠামো ও বিনিয়োগ অংশীদার। কোনো একটি শক্তির নিরাপত্তা ছাতার নিচে ঢুকে অন্যদের শত্রু বানানো বাংলাদেশের কাজ নয়। আবার সবাইকে খুশি করবার নামে অস্পষ্টতা বজায় রাখা কৌশল নয়। কৌশলগত স্বায়ত্তশাসন মানে নিরপেক্ষতার সুযোগ নয়, প্রতিটি ইস্যুতে বাংলাদেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবার সক্ষমতা। চীনের উত্থান এবং যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তা এশিয়ার রাষ্ট্রগুলোকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। জাপান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে, অস্ট্রেলিয়া দূরপাল্লার সামরিক সক্ষমতা ও সাবমেরিনে বিনিয়োগ করছে, দক্ষিণ কোরিয়ায় নিজস্ব পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা বাড়ে, ফিলিপাইন ও অন্যান্য দেশ নতুন নিরাপত্তা সমীকরণ খুঁজছে। ভারতেরও দ্বৈত বাস্তবতা আছে। একদিকে চীনের সঙ্গে প্রতিযোগিতা, অন্যদিকে গভীর বাণিজ্যিক সম্পর্ক, একদিকে কোয়াড, অন্যদিকে ব্রিক্স ও গ্লোবাল সাউথের নেতৃত্বের আকাঙ্ক্ষা। এই বহুমুখী এশিয়ায়
বাংলাদেশকে শুধু ভারতীয় নিরাপত্তা দৃষ্টির একটি উপাদান অথবা চীনা বেল্ট অ্যান্ড রোডের একটি অবকাঠামোগত বিন্দু হিসেবে দেখা যাবে না। বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অবস্থান, বিপুল জনগোষ্ঠী, উৎপাদন ক্ষমতা, সমুদ্র বন্দর, নীল অর্থনীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে বাংলাদেশের নিজস্ব কৌশলগত মূল্য রয়েছে। কিন্তু কৌশলগত মূল্য থাকা এবং সেই মূল্য কাজে লাগানোর রাষ্ট্রীয় সক্ষমতা এক বিষয় নয়। দুর্বল প্রতিষ্ঠান, নীতির ধারাবাহিকতার অভাব, অস্বচ্ছ চুক্তি, দলীয়কৃত পররাষ্ট্রনীতি এবং বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে টেনে আনার প্রবণতা আমাদের দর কষাকষির শক্তি কমিয়ে দেয়। যখন কোনো দল দিল্লিকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা হিসেবে দেখে আর অন্য কোনো দল বেইজিং, ওয়াশিংটন বা ইসলামাবাদের দিকে পাল্টা ভারসাম্যের আশায় তাকায়, তখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি রাষ্ট্রীয় থাকে না, তা দলীয় নিরাপত্তার যন্ত্র হয়ে যায়। এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে আমরা বড় শক্তির প্রতিযোগিতাকে কাজে লাগাবো না, বরং সেই প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠব। শেখ হাসিনার দীর্ঘ শাসনে ভারত অনেক বাস্তব সুবিধা পেয়েছে। নিরাপত্তা সহযোগিতা, স্থল ও নৌ যোগাযোগ, বিদ্যুৎ আমদানি, বন্দর ব্যবহারের সুযোগ এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ, এসব ভারতের গুরুত্বপূর্ণ অর্জন। বাংলাদেশও কিছু সুবিধা পেয়েছে। বিদ্যুৎ, বাণিজ্য, ঋণ, অবকাঠামো, সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান এবং নানা খাতে সহযোগিতা হয়েছে, কিন্তু সম্পর্কের রাজনৈতিক ভিত্তি ছিল অসম ও ভঙ্গুর। বাংলাদেশের গণতান্ত্রিক অবক্ষয় নিয়ে ভারত কার্যত নীরব থেকেছে, বিতর্কিত নির্বাচনগুলোকে দ্রুত বৈধতা দিয়েছে, বাংলাদেশের মানুষের একটি বড় অংশের ক্ষোভ ও বঞ্চনাকে গুরুত্ব দেয়নি। ফলে বহু বাংলাদেশির মনে ধারণা জন্মেছে যে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা বলতে আসলে একটি অনুগত সরকারের স্থায়িত্ব। যে এই ধারণা পুরোপুরি ন্যায্য কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু ধারণাটি যে শক্তিশালী ও রাজনৈতিকভাবে ক্ষতিকর তা অস্বীকার করবার সুযোগ নেই। দিল্লির একটি প্রচলিত যুক্তি হলো তারা বাংলাদেশের উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও ভারত বিরোধী শক্তির উত্থান নিয়ে উদ্বিগ্ন। এই উদ্বেগ একেবারে অমূলক নয়। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, জঙ্গিবাদ, সীমান্ত পারের অপরাধ এবং বিদ্বেষমূলক রাজনীতি বাস্তব সমস্যা, কিন্তু এসব মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় কোনো একটি কর্তৃত্ববাদী সরকারের অনির্দিষ্ট সমর্থন নয়, বরং একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, জবাবদিহিমূলক নিরাপত্তা কাঠামো এবং সামাজিক অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারে। দমন নীতি চরমপন্থা শেষ করে না, অনেক সময় তা ক্ষোভকে ভূগর্ভে ঠেলে দেয় এবং পরবর্তী বিস্ফোরণকে আরও ভয়াবহ করে। বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করে ভারতের নিরাপত্তা স্থায়ীভাবে শক্তিশালী হবে, এ ধারণা ইতিহাস সম্মত নয়। বাংলাদেশেরও আত্মসমালোচনা প্রয়োজন। ভারতকে সব সমস্যার উৎস বানিয়ে আমরা নিজেদের রাষ্ট্রীয় ব্যর্থতা আড়াল করতে পারি না। সীমান্তে চোরাচালান, মানব পাচার, অবৈধ অর্থনীতি, উগ্র জাতীয়তাবাদ, সংখ্যালঘু নিপীড়ন কিংবা কূটনৈতিক অদক্ষতার দায় আমাদেরও আছে। ভারত বিরোধী আবেগ জনপ্রিয় হতে পারে, কিন্তু আবেগ দিয়ে পানি চুক্তি হয় না, বাণিজ্য বাধা দূর হয় না, সীমান্ত হত্যা বন্ধ হয় না। দরকার পেশাদার প্রস্তুতি, তথ্যভিত্তিক দর কষাকষি, সংসদীয় নজরদারি, চুক্তির স্বচ্ছতা এবং জাতীয় ঐকমত্য। দিল্লির সঙ্গে বন্ধুত্ব মানে নতজানু হওয়া নয়, আবার বিরোধ মানে যোগাযোগ বন্ধ করা নয়। কঠিন প্রশ্ন সরাসরি বলেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখা যায়, পরিণত কূটনীতি সেটি। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে তাই একটি নিয়ন্ত্রিত ও আইনি পথ প্রয়োজন। বাংলাদেশকে পূর্ণ নথি, অভিযোগের প্রমাণ, বিচারিক নিশ্চয়তা এবং প্রযোজ্য চুক্তির ভিত্তিতে বিষয়টি এগিয়ে নিতে হবে। ভারতকে অনির্দিষ্ট নীরবতা বা প্রক্রিয়াগত বিলম্বের আড়ালে রাজনৈতিক সিদ্ধান্ত লুকিয়ে রাখা উচিত নয়। প্রত্যার্পণ করবে কি করবে না তার আইনগত ব্যাখ্যা স্পষ্ট হওয়া দরকার। একই সঙ্গে ভারতকে নিশ্চিত করতে হবে তার ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক উস্কানি বা সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনায় ব্যবহৃত হবে না। আর বাংলাদেশকে নিশ্চিত করতে হবে ভারতীয় নাগরিক, কূটনৈতিক, ব্যবসা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক মনোভাব প্রশ্রয় পাবে না। রাষ্ট্রীয় বিরোধকে জনগণের বিরুদ্ধে রূপান্তর করা দুপক্ষের জন্যই বিপজ্জনক। সম্পর্ক পুনর্গঠনের জন্য কয়েকটি বিষয় দ্রুত অগ্রগতি সম্ভব। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাস্তবে শূন্যে নামানোর যৌথ ব্যবস্থা নিতে হবে। তিস্তা ও গঙ্গা সহ অভিন্ন নদীর জন্য সময়বদ্ধ আলোচনা এবং যৌথ নদী অববাহিকা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বাণিজ্যে অশুল্ক বাধা চিহ্নিত করে প্রকাশ্য অগ্রগতি তালিকা রাখা হতে পারে। বাংলাদেশের জন্য নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ ও বাণিজ্য সংযোগে ভারতীয় ভূখণ্ড ব্যবহারের নির্ভরযোগ্য কাঠামো দরকার। নিরাপত্তা সহযোগিতা অবশ্যই চলবে, কিন্তু তা যেন কোনো রাজনৈতিক দলকে নজরদারি বা দমনের সহায়তায় পরিণত হয়। গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি, চিকিৎসা, পর্যটন ও তরুণদের
বিনিময় বাড়িয়ে রাষ্ট্রের বাইরে সমাজের সঙ্গে সমাজের সম্পর্ক পুনর্গঠন করতে হবে। ভিসা ব্যবস্থাকে রাজনৈতিক চাপের অস্ত্র বানালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ভারতেরও বুঝতে হবে বাংলাদেশ বদলে গেছে। 1971-এর কৃতজ্ঞতা বাংলাদেশের জাতীয় স্মৃতির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কৃতজ্ঞতা চিরস্থায়ী রাজনৈতিক আনুগত্যের দলিল নয়। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মান করতে পারে, একই সঙ্গে সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা, রাজনৈতিক হস্তক্ষেপ ও মর্যাদার প্রশ্ন তুলতে পারে। এই প্রশ্নগুলোকে পাকিস্তান পন্থা, চীন পন্থা বা ভারত বিদ্বেষ বলে উড়িয়ে দিলে দিল্লি বাংলাদেশের নতুন সামাজিক বাস্তবতাকে বুঝতে ব্যর্থ হবে। বন্ধুত্বের দাবি অতীতের অবদানের উপর দাঁড়াতে পারে, কিন্তু বন্ধুত্ব টিকে থাকে বর্তমানের আচরণে। বাংলাদেশকেও বুঝতে হবে ভারতের সঙ্গে স্থায়ী বৈরিতা কোনো কার্যকর জাতীয় কৌশল নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর, নেপাল, ভুটান সংযোগ, জ্বালানি, বাণিজ্য এবং বৃহৎ বাজার বাংলাদেশের জন্য সুযোগ। আমরা যদি আত্মবিশ্বাসী রাষ্ট্র হই এবং এই ভূগোল বোঝা নয়, সম্পদ হতে পারে। এই ভূগোলটাকে বোঝা হিসেবে দেখলে চলবে না, কিন্তু সুযোগ কাজে লাগাতে হলে প্রতিটি চুক্তিতে লাভ ক্ষতির হিসেব জনগণের সামনে তুলে ধরতে হবে। গোপন সমঝোতা, দলীয় সুবিধা বা ক্ষমতা টিকিয়ে রাখার বিনিময়ে রাষ্ট্রীয় ছাড় এসব সম্পর্ককে বিষাক্ত করে। স্বচ্ছ চুক্তি ভারত বিরোধিতা কমাবে, কারণ মানুষ তখন জানবে কি দেওয়া হলো এবং কি পাওয়া গেল। বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থায় ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে বড় বিপদ শুধু আগ্রাসন নয়, ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারানো। ঋণের উপর অতি নির্ভরতা, একটি দেশের প্রযুক্তিকে সম্পূর্ণ বন্ধিত্ব, ডেটা ও যোগাযোগের অবকাঠামোর বিদেশি নিয়ন্ত্রণ, বিভ্রান্তিমূলক প্রচার, নির্বাচনে অদৃশ্য প্রভাব এবং রাজনৈতিক অভিজাতদের সঙ্গে অস্বচ্ছ লেনদেন, এসব নতুন যুগের সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশকে তাই বন্দর বা সড়ক নির্মাণের পাশাপাশি ভোট সুরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, গুরুত্বপূর্ণ অবকাঠামোর মালিকানা এবং সরবরাহ ব্যবস্থার বহুমুখীকরণ নিয়ে জাতীয় নীতি করতে হবে। ভবিষ্যতের প্রভাব বলয় মানচিত্রে রেখা টেনে নয়, অ্যালগোরিদম, ঋণ চুক্তি ও ডেটা সেন্টারের মাধ্যমে তৈরি হবে। এই জায়গায় ভারত ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হবার চেয়ে অংশীদার হতে পারে। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, অভিবাসন, স্বাস্থ্য নিরাপত্তা, সাইবার অপরাধ এবং জ্বালানি রূপান্তর, কোনো সমস্যাই একা সমাধান করা সম্ভব নয়। বঙ্গোপসাগরের সামরিক প্রতিযোগিতার জলরাশি না বানিয়ে সহযোগিতার অঞ্চল হিসেবে গড়ে তোলা দুদেশেরই স্বার্থে। কিন্তু অংশীদারিত্বের প্রথম শর্ত আস্থা, আর আস্থা ফিরে আসে প্রতীকী ভাষণে নয়, ন্যায্য ও ধারাবাহিক আচরণে। শেখ হাসিনা এই মুহূর্তে সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান সংকট, কিন্তু তিনি যেন সম্পর্কের চিরস্থায়ী সংজ্ঞা না হয়ে ওঠেন। বাংলাদেশকে তার বিচার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিজের সংবিধান, আইন এবং জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের কোনো ব্যক্তির অভিভাবক হবে নাকি বাংলাদেশের রাষ্ট্র জনগণের সম্মানিত প্রতিবেশী হবে। শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্পর্ক স্থগিত রাখলে উভয় দেশই বৃহত্তর কৌশলগত সুযোগ হারাবে, আর সেই শূন্যতা অন্য শক্তি পূরণ করবে। সব শেষে কথাটি খুব সরল, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়, কিন্তু ভারতকে সন্তুষ্ট রাখাই বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে না। একইভাবে বাংলাদেশকে উপেক্ষা করে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা, সংযোগ ও বঙ্গোপসাগরীয় আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, কিন্তু বাংলাদেশের জনগণের ইচ্ছাকে পাশ কাটিয়ে দিল্লির পছন্দের রাজনৈতিক বন্দোবস্ত চাপিয়ে দেওয়ার যুগও শেষ। সম্পর্ককে শেখ হাসিনার ছায়া থেকে বের করতে হলে দুই পক্ষকেই ইতিহাসের আবেগ থেকে রাষ্ট্রনীতির পরিণত বাস্তবতায় ফিরতে হবে। সেখানে বন্ধুত্ব থাকবে কিন্তু আনুগত্যের দাবি থাকবে না, সহযোগিতা থাকবে কিন্তু সার্বভৌমত্বের বিনিময় নয়, নিরাপত্তা থাকবে কিন্তু গণতন্ত্রের কবরের উপরে নয়। বাংলাদেশ ও ভারতের সামনে এখন নতুন করে শুরু করার সুযোগ আছে। প্রশ্ন হলো, তারা কি পুরনো অভ্যাসের বন্দী থাকবে নাকি এমন একটি সম্পর্ক করবে যেখানে সরকার বদলালেও বন্ধুত্ব ভাঙবে না, মতভেদ হলেও যোগাযোগ বন্ধ হবে না, আর কোনো একজন নেতার উত্থান পতন দুরাষ্ট্রের ভবিষ্যৎকে জিম্মি করবে না। এই পরীক্ষায় শুধু দিল্লি বা ঢাকার কূটনীতি নয়, দক্ষিণ এশিয়ায় সমমর্যাদার প্রতিবেশী সম্পর্কের সম্ভাবনাও যাচাই হবে। হাসিনার ছায়া দীর্ঘ হতে পারে, কিন্তু দুদেশের ইতিহাস, প্রয়োজন ও ভবিষ্যৎ তার চেয়েও অনেক বড়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।